আমি আপনার সব কিছুর অর্ধেক ভাগ নিলেও আমার কষ্টের ভাগ আপনি এক বিন্দুও নেবেন না। কেন জানেন? কারণ আমায় কষ্টগুলো দেনই আপনি। তাচ্ছিলের হাসি দিয়ে হায়া কথাগুলো বলে। আশিয়ান হায়ার কথায় খানিকটা কষ্ট পায়, কিন্তু আপাতত দৃষ্টিতে হায়ার কথাই সঠিক। আশিয়ান বলে, দেখো। আশিয়ান কথাটা শেষ করার আগেই তার গাড়িটা কাউকে ধাক্কা দেয়, অর্থাৎ কেউ একজন তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আশিয়ান জোরে ব্রেক কষে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এমন ঘটনায় হায়া ও আশিয়ান দুজনেই ভয় পেয়ে যায়। তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দেখে 9-10 বছরের একটা বাচ্চা মাটিতে লুটিয়ে পড়েছে। আশিয়ান আর হায়া বাচ্চাটির মাথার কাছে বসে পড়ে। আশিয়ান বাচ্চাটির মাথা নিজের কোলে তুলে নিয়ে তার গালে আলতো করে চাপড় মেরে বলে, এই বাবু, চোখ খোলো। বেশি ব্যথা পেয়েছ? হায়া আশিয়ানকে ধমকে বলে, আপনি যে চশমা লাগিয়েও দেখতে পান না আজ জানলাম। দেখছেন বাচ্চাটা ব্যথায় অজ্ঞান হয়ে পড়েছে, তাকে আপনি জিজ্ঞেস করছেন বেশি ব্যথা পেয়েছে নাকি? রাতকানা কোথাকার, কোলে তুলুন বাচ্চাটাকে, হসপিটালে নিতে হবে ওকে। আশিয়ান হায়ার কথা মতো বাচ্চাটিকে কোলে তুলে গাড়ির দিকে হাঁটা দিলেই তখনই কোত্থেকে যেন 2-3 জন লোক এসে তাদের সামনে উপস্থিত হয়। একজন লোক বলে, এই যে আপনারা বাচ্চাটিকে এভাবে করে কোথায় নিয়ে যাচ্ছেন? বাচ্চাটা তো মনে হয় অজ্ঞান। আশিয়ান বলে, আসলে ও হুট করে আমাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তো ওকে নিয়ে হসপিটাল যাচ্ছে। আরেকজন লোক বলে, এই অ্যাক্সিডেন্ট করলো কিভাবে? দেখে চালাচ্ছিলেন না নাকি? এক মিনিট, আপনারা বাই এনি চান্স বাচ্চাকে নেবার না তো? তা না হলে এত রাতে এমন শুনশান জায়গায় বাচ্চাটা আসবে কোথা থেকে? বাচ্চাটির শরীরেও তো বেশ ক্ষত দেখা যাচ্ছে। লোকটির পাশ থেকে আরেকজন বলে ওঠে, ঠিক বলেছিস শরীফ, ওরা হয়তো বাচ্চা চোর। বাচ্চাটাকে এখানে এনেছিল কোনো ক্ষতি করার জন্য। যেই আমাদের দেখলো তখনই এসব কাহিনী শুরু করলো। না, এদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার। লোকগুলোর কথা শুনে আশিয়ান আর হায়া বিচলিত হয়ে পড়ল। হায়া অস্থির কণ্ঠে বলে, আপনারা আমাদের ভুল বুঝছেন। আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। আমরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিলাম, তখনই বাচ্চাটা হুট করে আমাদের গাড়ির সামনে এসে পড়ে। আমার হাজবেন্ড ইচ্ছে করে ওকে হিট করেনি। আমি বিশিষ্ট শিল্পপতি আভিয়ান তালুকদারের মেয়ে জাসমিন তালুকদার হায়া। উনি আমার হাজবেন্ড। আপনারা আমাদের ভুল বুঝবেন না। হায়ার পরিচয় শুনে লোক তিনটার চক্ষু চড়ক গাছ। জাভিয়ানকে চেনে না এমন মানুষ খুবই কম আছে। বিখ্যাত বিজনেসম্যান হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে। তারা চোখে চোখে নিজেদের মধ্যে কি কথা বলল তারাই জানে। তারপর তাদের মধ্যে শরীফ নামের লোকটি বলে, আমার তো আপনাদের কথা বিশ্বাস হচ্ছে না, তোমরা কি বলো? শরীফ বাকি দুজনকে জিজ্ঞেস করে, তারাও নেতিবাচক উত্তর দেয়। আশিয়ান বলে, আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে আমাদের কিছু করার নেই। আপনারা চাইলে আমাদের সাথে হসপিটাল যেতে পারেন আমাদের গাড়িতে করে। এমনিতেও অনেকটা সময় চলে গিয়েছে। আশিয়ানের কথার মাঝেই তার কোলে থাকা বাচ্চাটি নড়ে চড়ে ওঠে। সেকেন্ডের ব্যবধানে বাচ্চাটির চোখ খুলে তাকায়। একজন লোক বলে, ওই তো বাচ্চাটির জ্ঞান ফিরেছে, এখন ওর থেকে সবটা জানা যাবে। আশিয়ান বাচ্চাটিকে নিচে দাঁড় করিয়ে দেয়। শরীফ লোকটি বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বাবু, তোমার নাম কি? আর এখানে এত রাতে এলে কি করে? আর তোমায় এত মেরেছে কে? তুমি নিঃসংকোচে আমাদের সবটা বলো, আমরা তোমায় সাহায্য করব। লোকটির কথা শেষ হতে না হতেই বাচ্চাটি তাকে চাপটে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাচ্চাটির এমন কান্না দেখে আশিয়ান হায়াও ভরকে যায়। আরেকজন লোক এসে বলে, ভয় পেও না বাবা, বলো তোমার সাথে কারা কি করেছে। আমরা বলছি তো তোমায় সাহায্য করব। অনেক কষ্টে বাচ্চাটির কান্না থামে। তারপর বাচ্চাটি হেঁচকি তুলতে তুলতে বলে, আমার নাম রাফি, ওনারাই। আশিয়ান আর হায়াকে দেখিয়ে বলে, আমারে এমনি মারছে। আমি হ্যাগো বাসায় কাম করতাম, একটু ভুল হইলেই আমারে মারত। পরশু সাহেবের শার্টে ভুলবশত চা পয়রা যাওয়াই আমারে স্টোর রুমে আটকায় রাখছে এই 2 দিন, আর অনেক মারছেও। দেখেন আঙ্কেলের মাইয়া আমারে কি কইছে। আজ সন্ধ্যায়ও অনেক মারার পর আমি অজ্ঞান হইয়া পড়ে গেছিলাম। তারপর হেরা আমারে কি করতে এখানে আনছে আমি জানি না, চোখ খুললাম মাত্র। বাচ্চাটির কথা শুনে আশিয়ান আর হায়া আক্কেল গুরুম বলে কি এই বাচ্চা, তারা একে দেখলোই আজকে। হায়া বাচ্চাটির সামনে এসে রাগান্বিত স্বরে বলে, এই বাবু, মিথ্যা বলছো কেন? আমরা তোমায় কবে কাজে রাখলাম আর এভাবে মারলাম? আমরা তোমায় চিনিই না, শুধু শুধু মিথ্যা বলছো। শরীফ নামে লোকটি হায়াকে ধমকে বলে, এই আপা, বাচ্চাটাকে ধমকান কেন?
বাচ্চা মানুষ যা সত্য তাই কইছে। মিয়া ভাই, আরেকজন লোক উদ্দেশ্য করে বলে, এরা আমার এলাকায় নিয়ে চলেন, তারপর আমরা পুলিশ ডাকমু, যা ফয়সালা করার পুলিশই করবো। জাহিলগুলা কেমনে বাচ্চাটা মারছে দেখে আমার রক্ত গরম হইয়া যাইতাছে। আশিয়ান লোকটির কথা শুনে কিছু একটা বুঝতে পারে হয়তো। সে হায়াকে বাচ্চাটির সামনে থেকে সরিয়ে নিজের কাছে নিয়ে এসে নিজের পেছনে লুকিয়ে নেয়। হায়া কিছু বলতে গেলে আশিয়ান চোখ গরম করে তাকে চুপ করিয়ে দেয়। আশিয়ান লোকগুলোর উদ্দেশ্য শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা ফোন দিবেন তো পুলিশকে? ভালো কথা, আপনাদের দেওয়া লাগবে না, আমি নিজেই দিচ্ছি। কথাটা শুনে আশিয়ান নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে যেই না কল করতে যাবে তখনই একজন লোক আশিয়ানের ফোনটা টান দিয়ে নিয়ে যায়। ঘটনা দেখে হায়া চমকে গিয়ে আশিয়ানের পিঠের কাছে আরেকটু সেটে যায়। সেও কিছু একটা বুঝতে পেরেছে। আশিয়ান লোকটিকে বলে, আমার ফোন নিলেন কেন এমন করে? ফোনটা দেন, আমি কল করছিলাম তো পুলিশকে। হঠাৎই লোক তিনটে একে অপরের মুখ চাওয়াচাই করে উচ্চস্বরে হেসে দেয়। বাচ্চাটিও ততক্ষণে তাদের কাছে চলে গিয়েছে। শরীফ লোকটি বলে, এরে তোরা বের হয়ে আয়, বড় পাখি পাইছি আজ, তোকে খাদ্যের যত্ন করবি না তোরা? লোকটি নিজের কথা শেষ করতে না করতেই আশপাশের ঝোপঝাড় থেকে হুড়মুড় করে আরও 7-8 জন লোক বের হয়ে আসে। তাদের প্রায় প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র। আশিয়ান আর হায়া এবার স্পষ্ট বুঝতে পারে তারা ডাকাতদের কবলে পড়েছে। সবাই শরীফ নামের লোকটির পেছনে এসে দাঁড়ায়। একটা লোক শরীফের দিকে একটা রামদা এগিয়ে দেয়। শরীফ সেটা নিজের হাতে নিয়ে হাসতে হাসতে বলে, আমরা থাকতে আপনাকেও এত কষ্ট করতে দেয় কি করে? আপনারা ফোন তো করবেন, কিন্তু পুলিশ না নিজের পরিবারে। আর কেন করবেন আশা করি বুঝতে পারতেছেন। এখন আমাগো লগে চলেন, আমাগো এলাকায় আইছেন, একটু খারাপি যত না নিয়ে সারি কেমনে? হঠাৎই মুখটা ইস্পাত কঠিন করে বলে, কোনো চালাকি করবেন না, তাইলে ঘাড় থেকে কালা আলাদা করতে বেশি সময় নেমু না। কিন্তু আমি হায়া আগে কখনো এমন সিচুয়েশনে পড়েনি, তাই সে একটু বেশি ভয় পেয়ে গিয়েছে। সে আশিয়ানকে পেছন থেকে খামচে ধরে থরথরিয়ে কাঁপতে থাকে। আশিয়ান তার এমন কাঁপুনি দেখে বুঝতে পারে তার প্যানিক অ্যাটাক হয়েছে। সে হায়াকে পেছন থেকে সামনে এনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে এক হাত দিয়ে, তারপর হায়ার চুলে হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। শরীফকে উদ্দেশ্য করে বলে, আমরা কোনো চালাকি করব না, আপনারা যে দাবি করবেন তাই আমরা পূরণ করব। আপনি চাইলে আমার ফোন আর আমার গাড়ি রাখতে পারেন, দুটো মোট দাম 12 লাখ টাকা। কিন্তু প্লিজ আপনার অস্ত্রগুলো সরান, এসব দেখে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে। পাশ থেকে আগের লোকটা বলে, গাড়ি ফোন তো আমরা এমনিতেই নিব, কিন্তু তার লগে এই ফুলটুসেরে আমাকে দিতে হইব যে মিয়া ভাই। লোকটার কথা শুনে বাকি সকলে বিশ্রীভাবেই উচ্চস্বরে হাসতে শুরু করে দেয়। আশিয়ান লোকটির কথা শুনতে পারে না, হায়াকে নিজের বুকের মধ্যে লুকিয়ে নেয়। মনে মনে সে একটা কথাই বলে, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো মাবুদ। কেমন যেন একটা অস্বস্তির জন্য জাভিয়ানের ঘুমটা ভেঙে যায়। হাঁসফাঁস লাগছে, বুকের ভেতর ধরফর করছে। সে আলতো করে হানিয়ার মাথাটা নিজের বুকের উপর থেকে সরিয়ে বালিশে রাখে। তারপর নিজের বিছানা ছেড়ে উঠে বেলকনিতে এসে পড়ে। রাত ছিল জাভিয়ানের নিকট এক অনিবার্য মোহের নাম। রাতের শীতল আলো যখন গগনে উদ্ভাসিত হয়ে চারপাশে অপার্থিব আলো ছড়িয়ে দিত, তখন সে যেন এক গম্ভীর আত্মতৃপ্তি খুঁজে পেত সেই সৌন্দর্যে। কত শত রাত, কত অনাহুত মুহূর্ত হানিয়াকে বক্ষে জড়িয়ে সে কাটিয়ে দিয়েছে নিদ্রাহীন নিঃশব্দতায়। হানিয়া যখন ক্লান্তিতে চোখ মুদে তার বুকে আশ্রয় নিত, তখন জাভিয়ান এক নিঃসঙ্গ চাঁদপ্রেমীর মতো নিজের ধ্রুব তারা হানিয়াকে দেখে যেত নিরবধি। জানালার ফাঁক গলে আসা চাঁদের আভায়, চাঁদের আলোক ছটায় তার প্রিয় মুখে খেলে যাওয়া প্রতিচ্ছবি যেন তাকে নতুন করে জীবনের অর্থ বুঝিয়ে দিত। কখন রাত গলে ভোর হতো সে বুঝতেই পারত না। আজও গগনে সমুজ্জ্বল পূর্ণিমা, পরিবেশের উপর এক অদ্ভুত কোমলতা, এক নীরবে শীতলতা ছড়িয়ে আছে। কিন্তু আজ এই অপরিচিত স্নিগ্ধতা যেন জাভিয়ানের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। হৃদয়ের অন্তঃস্থল জুড়ে এক অজানা দহন, এক গম্ভীর অস্থিরতা বিরাজ করছে। কারণটি যেন অদৃশ্য, অথচ অনুভবে প্রগাঢ়। আর তার অন্তর কাঁপছে কোনো অজানা আশঙ্কায়।
মনে হচ্ছে তার রক্তমাংসে গড়া সন্তানের একজন কোনো অজানা বিপদে পতিত হয়েছে, অথচ বাস্তবতার পর্দা তো ভিন্ন কিছু বলে। ঘুমানোর পূর্বে সে নিজ চোখেই দেখেছে জাহান ও জাইনকে। তারা হাসি মুখে তার সঙ্গেই উপরে উঠে নিজ নিজ কক্ষে গমন করেছে। কিন্তু হায়া না, আজ সারাদিন মেয়েটির মুখ পর্যন্ত দেখেনি সে। সকালের তাড়া থাকায় ঘর ছাড়ার সময় হায়ার সাথে তার সাক্ষাৎ হয়নি, কারণ হায়া তখনও নিদ্রারত ছিল। সন্ধ্যায় ফিরেই শুনল তার কন্যা নাকি দুপুর থেকে গভীর ঘুমে আচ্ছন্ন, এখনও জাগেনি। রাত্রির ভোজনকালে হানিয়া যখন গিয়ে ডাকতে যায় তখন তাদের জামাতা আসিয়ান জানায় তারা পরে খাবে, কারণ তারা দুজনেই নাকি ঘুমের রাজ্যে বিভোর। তবে কি হায়ের অনুপস্থিতি এই অন্তর্নীল অস্থিরতার উৎস? জাবিয়ান জানে না, শুধু জানে আজকের এই পূর্ণিমা তার চোখে কোনো রূপকথার কল্প ছাড়ায় না। আজকের চাঁদ তার চিরচেনা চাঁদ নয়, হৃদয়ের গহীন থেকে উঠে আসে এক বিষণ্ণ স্রোত, যেন তাকে বারবার করে বলছে কিছু একটা ঠিকই নেই। হৃদয়ের গহীন থেকে উঠে আসা এক বিষণ্ণ স্রোত যেন তাকে বারবার করে বলছে কিছু একটা ঠিক নেই। আজকের রাত্রি জাবিয়ানের প্রিয়তম রাত্রি। নির্জনতার মাঝে জড়িয়ে আছে এক দুর্বোধ্য শঙ্কার ছায়া। হঠাৎই কেউ একজন এসে জাবিয়ানের কাঁধে হাত রাখে। জাবিয়ান চমকে গিয়ে পেছনে ফিরে তাকালে দেখতে পায় নিজের প্রেয়সীকে। হানিয়া তার অস্থিরতা টের পেয়ে যায় জাবিয়ানের চোখ দেখেই। হানিয়া জাবিয়ানকে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? এমন অস্থির হয়ে আছেন কেন? আর এমন ঘামছেনই বা কেন? জাবিয়ানের কপালের ঘামগুলো শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে প্রশ্ন করে হানিয়া। মুছানো শেষ হয়ে গেলে হানিয়া জাবিয়ানের দিকে তাকিয়ে দেখে জাবিয়ান অন্যমনস্ক হয়ে আছে। হানিয়া আবারও প্রশ্ন করে, কি হলো বলুন? এমন অস্থিরতা, অন্যমনস্কতা কেন আপনার? খারাপ লাগছে কোথাও? এই, আপনার বুকে ব্যথা করছে না তো আবার? শেষের প্রশ্নটা করতে গিয়ে হানিয়া নিজেই অস্থির হয়ে ওঠে। হায়ার বিয়ে ভেঙে যাওয়ার পর সকলে যখন হায়ার চরিত্রে আঙ্গুল তুলেছিল আর এসব দেখে হায়া ডিপ্রেশনে চলে গিয়েছিল, তখন জাবিয়ান মেয়ের চিন্তায় চিন্তায় আবারও হার্ট অ্যাটাক করে। বেশি বড় না, কিন্তু তারপরও হার্টের অবস্থা অনেক নাজুক হয়ে গিয়েছিল। তখন থেকে হানিয়া জাবিয়ানকে নিয়ে সবসময় চিন্তায় থাকে। জাবিয়ান হানিয়ার এক হাত টেনে ধরে তার মাথাটা নিজের বুকের উপর রাখে। হানিয়ার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানি না, কেমন জানি একটা চাপা অস্থিরতা কাজ করছে। মেয়েটাকে আজ সারাদিন দেখিনি, তাই হয়তো এমনটা হচ্ছে, এছাড়া কিছুই না। তুমি অযথা টেনশন করে নিজের প্রেশার বাড়িয়ে ফেলো না। হানিয়া জাবিয়ানের বুকে মাথা রেখেই বলে, মেয়ে কি এখন ছোট আছে আর? আপনি শুধু শুধু টেনশন করেন। চলেন রুমে চলেন, ঘুমাবেন গিয়ে। রাত জেগে আউল ফাউল চিন্তা ভাবনা করে নিজের সাথে আমার বিপিও বাড়ানোর ধান্দা না, তা তো চলবে না। কথা শেষ করে হানিয়া জাবিয়ানের হাত ধরে রুমে নিয়ে আসে। জাবিয়ানকে শুয়ে নিজে শুতে যাবে তখনই কেউ তাদের রুমের দরজায় ধূপধাপ শব্দ করছে আর তাদের ডাকছে। গলা শুনে মনে হলো আবরার ডাকছে। হানিয়া দরজা খুলে দেখে তার ভাই ভাবি এসেছে আর তাদের দুজনেরই চোখে মুখে আতঙ্ক। হানিয়া তাদের জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া ভাবি? তোমরা এমন ভয় পেয়ে আছো কেন? স্পর্শ চোখ ভর্তি পানি নিয়ে বলে, হানিয়া, আশিয়ান আর হায়াকে কিডন্যাপ করা হয়েছে। কথাটা বলে স্পর্শ হু হু করে কেঁদে দেয়। একটা মাত্র ছেলে তার, সেই ছেলের কিছু হয়ে গেলে স্পর্শ মরে যাবে। তার উপর ভাইয়ের মেয়েটাও বড্ড আদরের। সেই তো জানে হায়ের কিছু হলে তার ভাইও শেষ হয়ে যাবে। হানিয়ার মস্তিষ্কর সাথে সাথে কথাটা ক্যাচ করতে পারে না। কিডন্যাপ হয়েছে মানে? মেয়ে না তার ঘুমাচ্ছিল? তাহলে বাইরে গেল কখন? আর কিডন্যাপই বা হলো কখন? তার চিন্তা ভাবনার মাঝেই জাবিয়ান হানিয়ার কাছে এসে দাঁড়ায়। বোনকে কাঁদতে দেখে জাবিয়ান প্রশ্ন করে, পুতুল, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? আবরারের চোখেও পানি, কিন্তু তা গড়িয়ে পড়ছে না। সে জাবিয়ানের প্রশ্নের জবাবে বলে, আশিয়ান আর হায়াকে ডাকাতেরা অপহরণ করেছে, মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করছে, সময় দিয়েছে কাল বিকেল পর্যন্ত। এর মধ্যে যদি আমরা টাকা না দেই বা পুলিশে খবর দেই তাহলে ওদের দুজনের কাটা মাথা পাঠাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। জাবিয়ান হতভম্ব হয়ে যায় আবরারের কথা শুনে। তার কলিজার টুকরো মেয়ে অপহরণ হয়েছে এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, ওরা না ঘুমাচ্ছিল রুমে, তাহলে ডাকাতের কবলে পড়লো কি করে? সেটা তো জানি না, হয়তো বাইরে কোথাও ঘুরতে গিয়েছিল, তখনই ডাকাতের কবলে পড়েছে। রুমে চেক করে দেখলাম ওরা দুজন নেই। দারোয়ানকে জিজ্ঞেস করে আর বাড়ির গেটে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শিওর হলাম ওরা বাইরে গিয়েছিল।
আবরার এবারও জাবিয়ানের প্রশ্নের উত্তর দেয়। হানিয়া ভাইয়ের কথাগুলো অবাক হয়ে শুনছিল। সে জাবিয়ানের দিকে তাকালে দেখতে পায় জাবিয়ানের শরীর কাঁপছে। হুট করে জাবিয়ান পায়ের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে হানিয়া তাড়াতাড়ি করে জাবিয়ানকে ধরে ফেলে, তাকে ধরে এনে বেডে বসিয়ে দেয়। স্পর্শ চলে যায় জায়ানকে খবরটা দিতে। জাভিয়ান তেজহীন গলায় শুধায়, আপনি এসব জানলেন কি করে? তারা কখন ফোন দিয়েছিল? কোন নম্বর থেকে দিয়েছিল? একটু আগেই ফোন দিয়েছিল। আমার কিডন্যাপাররা আশিয়ানের ফোন থেকে কল দিয়েছিল। ওদের সাথে কথা শেষ করেই তোমাদের এসে খবরটা জানালাম। জাবিয়ান থম মেরে বসে থাকে, কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই হুড় মুড়িয়ে তাদের রুমে প্রবেশ করে জাহান আর জাইন এসেই অস্থির গলায় জিজ্ঞেস করে, ভালো বাবাই, মামুনি এসব কি বলছে? বনুয়ার আশিয়ান ভাই নাকি কিডন্যাপ হয়েছে? হ্যাঁ বাবা, তোমার মামুনি ঠিকই বলছে। তারপর আবরার তাদের দুজনকেও সবটা জানায়। সকলে বিচলিত হয়ে নানান রকমের মতামত দিল। জাহান মাথা ঠান্ডা রাখে। সে বলে, আমরা কমিশনার আঙ্কেলকে ফোন দিয়ে সবটা জানাবো। সে তার টিমের মাধ্যমে হায়াদের ট্রেস করবে। ওদের লাস্ট লোকেশন জানতে পারলে আমরা ফোর্স নিয়ে সেখানে যাব। জাবিয়ান ছেলের কথায় দ্বিমত করে বলে, না, এমনটা করো না। ওরা যা বলেছে দিয়ে দাও। পরে ওরা কিছু টের পেয়ে গেলে যদি আমার বাচ্চাগুলোর ক্ষতি করে দেয়। জাহান, তুমি আর তোমার ভালো বাবাই সকাল হলেই ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসবে। আমি আমার মেয়ের ক্ষেত্রে কোনো রিস্ক নিতে চাই না। জাহান বাবাকে বলে, আচ্ছা বেশ, তোমার কথা অনুযায়ী কাজ করলাম। আজ আমাদের টাকা আছে বলে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের উদ্ধার করে আনলাম সেই টাকার জোরে। কিন্তু তারপর এইসব লোকেদের টাকা যখন ফুরিয়ে আসবে তখন তারা আবারও এই পেশায় নিজেদের নিয়োগ করে নেবে। তারপর আমাদের বাড়ির ছেলে মেয়েদের মতোই আরেক বাড়ির ছেলে মেয়ে বা সদস্যদের আটক করে এমন বড় অঙ্কের মুক্তিপণ চাইবে। তারা যদি আমাদের মতন সামর্থ্যবান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে কি হবে? একটা পরিবার তার প্রিয় মানুষকে হারাবে। সেটা হতে পারে কারো সন্তান, কারো বাবা বা কারো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এদেশের আইনের ব্যবস্থা কতটা খারাপ সেটা তুমিও জানো আর আমিও জানি। তারা যে কম্বিন কালেও সেসব ডাকাতের দলকে ধরতে পারবে না, কোনো ক্লু বা নিজেদের দাপটে সে বুঝাই যায়। তো এবার যখন একটা সুযোগ হলো এসব বাজে লোকেদের ধরার, তাহলে কেন একটা চেষ্টা করে দেখব না? জাহানের সবগুলো কথাই যুক্তিগত, কিন্তু তাও জাবিয়ানের পিতৃসত্তা মানছে না। জাহান আবারও বলে, পত্রিকা টিভি নিউজে অহরহ এমন ডাকাতের খবর আমরা শুনেছি দেখেছি। কিছুদিন আগে রাজশাহীগামী একটা বাসে ডাকাত দ্বারা রাতভর ধর্ষণ হয়েছে যাত্রীগামী দুজন মহিলা। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন নারীকে তার বাসায় এসে ডাকাতি করে তার কল্লাবিহীন মাথা রেখে গিয়েছিল ডাকাতরা। তুমি বুঝতে পারছো ক্রাইম করা ওদের কাছে কতটা সহজ হয়ে পড়েছে? কেন এমন হচ্ছে জানো? আমাদের নিস্তব্ধতা। অন্যায় দেখেও পিঠ বাঁচিয়ে চলে যাওয়ার কারণে ক্রিমিনালদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সকলে চুপ করে জাহানের কথাগুলো শোনে। জাহান বাবার সামনে হাত গেড়ে বসে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমরা আছি না? ওইখানে হায়ার কাছে আশিয়ান ভাই আছে না? আমার ইনশাল্লাহ কিছু হতে দিব না তোমার প্রিন্সেসের। তুমি পারমিশন দাও আমাদের, আমরা দেখছি কিভাবে তোমার প্রিন্সেসকে তোমার কাছে ফিরিয়ে আনা যায়। এত সব যুক্তিসঙ্গত কথার পর জাভিয়ান আর কোনো অন্যায় আবদার করতে পারে না। সে জাহানকে বলে, নিজের খেয়াল রেখো আর বোনকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। আমি অপেক্ষায় থাকবো তোমাদের। জাহান শব্দবিহীন একটা হাসি দেয়। তারপর জাইন আর আবরারের সাথে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে আসে। দিনের আলো এখনও ফোটেনি, চারদিক ডুবে আছে গভীর তিমিরে। হায়া আশিয়ানের বুকে মুখ লুকিয়ে বসে আছে। এখানে উপস্থিত থাকা লোকদের তাদের হিংস্র হায়না ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে শরীফের অমন বক্তব্য শোনার পর থেকে সে আরও ভয়ে সেটে আছে আশিয়ানের বুকের সাথে। আশিয়ানের একটা মিথ্যা কথার দরুন সে এখনও পবিত্র রয়েছে, না হলে এই হায়নারা কখন থেকে ছিঁড়ে ছুঁড়ে নিজেদের ভোগের বস্তুতে পরিণত করত সেটা হায়া কল্পনাও করতে চায় না। কিছুক্ষণ আগে শরীফ যখন হায়ার সম্পর্কে বাজে মন্তব্য করে তখন হায়া ভয়ে উৎকণ্ঠায় আরও ঘাবড়ে যায়। হায়ার একটা বাজে অভ্যাস হলো, সে যখন অনেক ভয় পেয়ে যায় তখন বমি টমি করে দুর্বল হয়ে পড়ে। এটার জন্য হানিয়ার কাছে একসময় অনেক বকা খেলো। আজ এই কাজের জন্য সে কলুষিত হওয়া থেকে বেঁচে গিয়েছে। অন্যান্য বারের মতো হায়া অতিরিক্ত ভয়ে বমি করে দিয়েছিল, সেই সাথে অনেকটা দুর্বল হয়ে অনেকটাই অজ্ঞানের মতো হয়ে গেছিল। তখন আশিয়ান তাদের এমন পরিস্থিতি দেখে চট করে ডাকাতদের বলে, দেখুন
আমার স্ত্রী এমনি অসুস্থ, 1.5 মাসের অন্তঃসত্ত্বা। আপনারা আমাদের পরিবারের থেকে যত টাকা দাবি করবেন তারা দিয়ে দেবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কিন্তু আপনারা আমার স্ত্রীর সাথে কিছু করবেন না। একটা সন্তান তার বাবা মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন আশা করে। আপনাকে দেখে বুজুর্গ লাগছে। ডাকাত দলদের লিডারদেরকে উদ্দেশ্য করে বলে আশিয়ান, যদিও সে তখন জানতো না এই লোকটি লিডার নাকি। আপনি আপনার বিচক্ষণতা দিয়ে বলুন, একজন অন্তঃসত্ত্বা নারীর গায়ে হাত দেওয়া কি ঠিক হবে? আশিয়ান ইচ্ছে করে আবেগী কথা বলা শুরু করে তাদের কাছে, কারণ আশিয়ান একা থাকলে ফাইট করার চেষ্টা করতো, কিন্তু এখন তার সাথে হায়া আছে, তাও আবার হায়ার পায়ে চোট লাগা, দৌড়াতেও পারবে না তেমন করে। তাছাড়া ডাকাতদের সংখ্যাও নিহাতি কম নয়, 10-12 জন লোক তারা। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রয়েছে, তাই আশিয়ান আর রিস্ক নেয় না ফাইট করার। ডাকাত সর্দার তার দলের লোকদের বলে হায়ের গায়ে যেন তারা কেউ হাত না দেয়। আশিয়ান হায়ের দিকে তাকিয়ে দেখে হায়ের শরীর অল্প বিস্তর কাঁপছে। সে হায়ের শরীরটা নিজের বুকের সাথে আর একটু শক্ত করে চেপে ধরে। তাদের দুজনকে ডাকাতেরা তাদের সঙ্গে করে নিজেদের ডেরায় নিয়ে এসেছে। জঙ্গলের মাঝে অনেকটা জায়গা জুড়ে ডেরা করেছে ডাকাতেরা। তাদের দুজনকে বর্তমানে খড় দিয়ে তৈরি একটা ঘরে রাখা হয়েছে। আশিয়ান আর হায়াকে পাহারা দিচ্ছে 3 জন লোক, একজন রুমের ভেতরে আর বাকি 2 জন বাইরে টহল দিচ্ছে। একটু পরই ফজরের আজান দেয়। আজান শেষ হওয়ার একটু পরই হায়া ক্ষীণস্বরে আশিয়ানকে বলে, আশিয়ান ভাই। বলো পুতুল বউ, খারাপ লাগছে বেশি? গা গোলাচ্ছে, মাথার ভেতর কেমন ভু ভু করছে, ওয়াশরুমে যাওয়া লাগবে বোধহয়। আচ্ছা, আমি কথা বলে দেখি তার পারমিশন দেয় কিনা। আশিয়ান আর হায়াকে ফিস ফিস করে কথা বলতে দেখে একজন ডাকাত বলে ওঠে, ওই মিয়ারা কি কথা কম জামাই বউ মিল্লা, আমাগো একটু কন। এমন ফুলটুসির মুখের বাণী হইনা নিজগর কান ধন্য করি। লোকটি বিশ্রীভাবে হায়ার দিকে দৃষ্টি বুলিয়ে বলে। আশিয়ান একজন পুরুষ হয়ে আরেকজন পুরুষের চাহনি ঠিকই বুঝতে পেরে যায়। তার পায়ে রক্ত মাথায় উঠে গেলেও পরিস্থিতির কারণে তাকে দাঁতে দাঁত চেপে নীরবতা অবলম্বন করতে হয়। সে বিনয়ীভাবে লোকটিকে বলে, আসলে আমার ওয়াইফের একটু ওয়াশরুমে যাওয়া লাগতো, আপনারা প্লিজ ওখানে একটু ওয়াশরুমে যেতে দেন আমায়। আগের লোকটি বলে, প্লিজ একটা শেষ অনুরোধ করছে। লোকগুলো যখন তাও মানছিল না, তখন আশিয়ান তাদের লোভ দেখানোর কথা চিন্তা করে। আশিয়ানের হাতে একটা প্লাটিনামের ব্রেসলেট ছিল, সেটা সে নিজের হাত থেকে খুলে লোক দুটোর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা প্লাটিনামের তৈরি, লন্ডন থেকে আনা হয়েছে, ডায়মন্ড দেওয়া আছে এটা, স্বর্ণের থেকে দামি এটা, এটা আপনারা রাখেন, তার বদলে আমার একটা অনুরোধ রাখেন। লোকগুলোর চোখ লোভে চকচক করে ওঠে। তারা ব্রেসলেটটা নিজেদের হাতে তুলে নেয়, কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বলে, কিন্তু ও তো অসুস্থ, সাহায্য ছাড়া দাঁড়াতেও পারছে না, আপনারা প্লিজ ওর সাথে আমাকেও যেতে দিন। আশিয়ান চিন্তায় পড়ে যায়। হায়া আশিয়ানকে বলে, আমি যেতে পারবো, আপনি আমায় দাঁড়াতে সাহায্য করুন। তুমি শিওর? আশিয়ান হায়াকে দাঁড় করায়। হায়ার পাটা টলছে, পড়ে যাবে যাবে ভাব। হায়া লোকগুলোর উদ্দেশ্যে বলে, চলুন। একটা লোক হায়ার সাথে রুম থেকে বের হয়ে যায়, আরেকজন আশিয়ানের সাথে রুমেই থেকে যায়। আশিয়ান রুমটার দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় হায়া ও লোকটি খানিকটা দূরে একটা আতপাকা ওয়াশরুমের দিকে যাচ্ছে। হাত মুখ আর গোসলের জন্য বাহিরে আলাদা করে ছাউনি বা বাউন্ডারি দিয়ে কলপার করা হয়েছে। লোকটি হায়াকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে একটু দূরে বাহিরে দাঁড়িয়ে থাকে। হায়া নিজের কাজ শেষ করে বাহিরে এসে কলপারে চলে যায় মুখ হাত ধুতে। কল চেপে মুখ ধোয়ার সময় তার জামার একটা পাশে ভারী ভারী অনুভব করে হায়া। সেই লোকটাই হাত রেখে হায়া চমকে যায়। তার সবগুলো জামায় একটা করে হলো পকেট দেওয়া থাকে। হায়ার বর্তমান পরিধেয় জামাটাও একটা পকেট রয়েছে। হায়া কল চাপা বন্ধ করে পকেটটার চেন খুললে দেখতে পায় তার ফোনটিকে। এটার কথা সে একদম ভুলেই গিয়েছিল। ফোনটা সাইলেন্ট করা বিধায় বাসা থেকে অনেকবার ফোন দেওয়ার পরও ফোনের রিংটোন শোনা যায়নি। হায়া তাড়াতাড়ি করে ফোনের লক খুলে তার বাবার নাম্বারে কল লাগায়। জাবিয়ান তখন নামাজ পড়ার জন্য বাইরে যাচ্ছিল। ফোন বেজে ওঠায় সে ফোনটি হাতে তুলে নিয়ে দেখে তার মেয়ে কল করেছে। সে বিচলিত হয়ে কলটা রিসিভ করে কানে লাগায়। শুনতে পায়, বাবা তুমি কোথায় বাবা? জানো আমাদের কিডন্যাপ করা হয়েছে। বাবা তুমি তাড়াতাড়ি করে আমার কাছে এসে আমি সেভ করে নিয়ে যাও। জানো
লোকগুলো আমায় নিয়ে কত বাজে বাজে কথা বলছে। প্রাণপ্রিয় মেয়ের এমন ক্রন্দন সুর শুনে জাবিয়ানের বুক কেঁপে ওঠে। সে প্রত্যুত্তরে কিছু বলবে তার আগে তার কানে আসে একটা রুক্ষ পুরুষালী কণ্ঠস্বর। লোকটা বলছে, এখানে কি হচ্ছে? পেছন থেকে একটা পুরুষালী গলার প্রশ্ন শুনে হায়াকে পাহারা দেওয়া লোকটা সেদিকে তাকায়। লোকটির পেছন ফেরার সুযোগ নিয়ে হায়া তাড়াতাড়ি করে কলটি কেটে দিয়ে ফোনটা পুনরায় পকেটে পড়ে নেয়। বুকটা তার এখনও ধুকপুক করছে, একটুর জন্য ধরা পড়ে যায়নি। লোকটি শরীফকে দেখতে পেয়ে বলে, ওস্তাদ এই বাথরুমে আইছিল, মুখ হাত ধুইতে দেরি হয়, আমি তার ডাকছিলাম। শরীফ লোকটির ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে হায়ার দিকে তাকায়। প্রথম দেখাতেই তার হায়াকে মনে ধরে গিয়েছিল। তাকে হয়তো শরীফ নিজের বিছানাতেও নিয়ে নিত, এতক্ষণে যদি না আশিয়ান হায়ার মিথ্যা প্রেগন্যান্সির কথা বলতো। তাদের লিডার শুরু থেকে বলে দিয়েছে কোনো গর্ভবতী নারী আর শিশুর গায়ে কখনো নোংরা হাত যাতে তাদের দলের কেউ না দেয়। শরীফ সবসময় তার লিডারের অনুগত হলেও আজ হায়ার চোখ ধাঁধানো রূপ দেখে তার শয়তান মন তাদের লিডারের কথা অমান্য করতে চাইছে। শরীফ লোকটিকে বলে, তুই যা, আমি দেখছি। কিন্তু ওস্তাদ, শরীফ চোখ গরম করে জঘন্য একটা গালি দিয়ে বলে, আমার কথার উপর কথা বললে জানিস না আমি কি করতে পারি? মজনুর কথা ভুলে গেছোস? মনুজ তাদের দলেরই একজন ছিল। কয়েকদিন আগে শরীফের কথা না শোনায় সে চাল খাটিয়ে লোকটিকে মেরে ফেলেছে। মনুজের পরিণতির কথা মনে করে হায়াকে পাহারা দেওয়া লোকটি ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। আশিয়ানকে যে রুমে রাখা হয়েছিল সেটাই। আশিয়ান দূর থেকে সবটাই খেয়াল করে। হায়াকে পাহারা দেওয়া লোকটা তাকে রেখে একাই চলে এসেছে দেখে আশিয়ান লোকটিকে প্রশ্ন করে, আপনি ওকে রেখে চলে আসলেন কেন? লোকটি ভীষণ দুঃখ ও রাগান্বিত গলায় বলে, আপনারে কল লাগবো কেন, রাইখা আইছি। আপনার বউ কি ছোট খোকি? আইয়া পড়বে ঠিক সময়ে, যার নিজের জায়গা গিয়ে বহেন। জায়গায় গিয়ে বসবো মানে? আমার ওয়াইফ যে অসুস্থ, দেখেন না আপনি। আপনার যদি দাঁড়িয়ে থাকতে এতই সমস্যা হচ্ছিল তাহলে আমায় যেতে দিতেন। আপনি আমার বউ অন্য একজনের কাছে রেখে আসলেন কেন? আশিয়ানও পাল্টা রাগ দেখিয়ে হালকা চিল্লিয়ে কথাগুলো বলে লোকটিকে। লোকটি আশিয়ানের কলার চেপে ধরে বলে, এই সালা, গলা উচ্চা কইরা কথা কস কার লাগে? বেশি লটর পটর করলে গলার আওয়াজ জন্মেন লাগে, বন্ধা কইরা নিমু। আশিয়ান একবার লোকটির হাতের দিকে তাকাচ্ছে আর একবার লোকটির মুখের দিকে তাকাচ্ছে। মনে মনে ভাবছে, হায়া যদি আজ না থাকতো একে দেখিয়ে দিতাম কার কলারে হাত দিয়েছে সে। তাদের বাঘবন্দিটার মাঝেই দূর থেকে মেলি চিৎকারের আওয়াজ শুনতে পায় আশিয়ান। মেয়েটি আর কেউ না, বরং আদরের পুতুল বউয়ের গলা। আশিয়ান! সে চিৎকারে মিশেছিল এক অসহনীয় যন্ত্রণা, এক অনির্বচনীয় আর্তনাদ। করুণ এই চিৎকার যেন নিস্তব্ধ আকাশ কাঁপিয়ে তুলেছিল। বাতাস থমকে দাঁড়িয়েছিল তার বেদনার ভারী। মেয়ের অশ্রুসিক্ত গলা শুনে জাভিয়ান বিচলিত হয়ে পড়ে। কি রেখে কি করবে সে বুঝে উঠতে পারে না। তাই সে এক হাত দিয়ে চুল খামচে ধরে বেডে বসে পড়ে। হানিয়া ওয়াশরুম থেকে উঁচু করে বের হয়ে দেখে জাভিয়ান মাথার চুল খামচে ধরে বসে আছে। সে তটস্থ পায়ে তার কাছে এসে অস্থির কণ্ঠে শুধায়, এই আপনার কি হলো আবার? এমন করে চুল খামচে ধরেছেন কেন? হানিয়া কথা বলতে বলতে নিজেই জাভিয়ানের মাথা থেকে তার হাতটি ছাড়িয়ে নেয়। জাভিয়ান নিজেকে সামলাতে না পেরে হানিয়াকে জাপটে ধরে তার পেটে মুখ গুজে নিজের অশ্রু ছেড়ে দেয়। মিসেস তালুকদার মারা গিয়েছেন বছর 4 আগে। সেবারই জাভিয়ান লাস্ট কেঁদেছিল, তারপর আজ কাঁদছে। হানিয়া প্রথমে ভাবে হয়তো মেয়ের টেনশনে কাঁদছে, তাই হানিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদবেন না হায়ার পাপা। জাহান কি বলল শুনলেন না? আমাদের মেয়েকে সহি সালামত ফিরিয়ে আনবে আমাদের ছেলেরা। আপনি শান্ত হন প্লিজ। এভাবে করলে তো আপনার শরীর খারাপ করবে আবারও। জাভিয়ান সেই অবস্থাতেই বলে, হানি, আমার মেয়ে কষ্টে আছে, তাকে নাকি বাজে কথা বলা হয়েছে। আমার মেয়ে কাঁদছিল হানিয়া। জাভিয়ানের কাছে আইন কথা শুনে হানিয়া বেশ অবাক হয়ে যায়। সে জাভিয়ানকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন এসব? আমায় ফোন দিয়েছিল হায়া। তারপর জাভিয়ান হানিয়াকে সবটা খুলে বলে। হানিয়া হায়ের কথা শুনে নিজেও বিচলিত হয়ে পড়তে নিয়েও হয় না, কারণ সে নিজেও যদি জাভিয়ানের সাথে বিচলিত হয়ে পড়ে তাহলে ব্যাপারটা গোজামিল হয়ে যাবে। তাছাড়া সেও যদি ভেঙে পড়ে তাহলে জাভিয়ানকে সামলাবে কে? হানিয়া জাভিয়ানকে বলে,
এজন্য আপনি কাঁদছেন? আরে বোকা লোক, আপনি কান্না না করে হায়ার যে নাম্বার থেকে আপনাকে কল দিয়েছে সেটা পুলিশকে দিলে তারা এতক্ষণে হায়াদের লোকেশন ট্রেস করে ফেলতো। তখন শুনলেন না, পুলিশেরা আশিয়ানের নাম্বার বন্ধ থাকার কারণে ওদের লাস্ট লোকেশন ট্রেস করতে পারলেও এক্স্যাক্ট লোকেশন ট্রেস করতে পারছিল না। এখন যেহেতু আরেক নাম্বার খোলা আছে, সেটা দিয়ে ওদের এক্স্যাক্ট লোকেশন ট্রেস করা কয়েক সেকেন্ডের ব্যাপার হবে। জাভিয়ান নিজের কান্না থামিয়ে হানিয়ার কথাগুলো শোনে। আসলেই তো হানিয়া যা বলেছে তা 100% সত্য। জাভিয়ান নিজের চোখের পানি মুছে নেয় ঝটপট করে, তারপর ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে জাহানকে ফোন লাগায়। সে জাহানকে হায়ার কল করার বিষয়ে জানায়। জাহান তার পুলিশ বন্ধুকে তৎক্ষণাৎ বিষয়টা সম্পর্কে অবগত করে। জাভিয়ান কথা বলা শেষ করে চলে যায় অজু করতে। ওয়াক্ত প্রায় শেষের পথে। জাভিয়ান অজু করে এসে দেখে হানিয়া তার জন্য জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করছে। জাভিয়ান আসতেই হানিয়া তার হাত মুখ মুছিয়ে দিয়ে দুজনে নামাজে দাঁড়ায়। মোনাজাতে তারা নিজেদের সন্তানের সুস্থতা আর নিরাপত্তার জন্য অশ্রু ঝরাতে ভোলে না। হায়া দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু তা তো হয় না, বরং কান্নারা যেন আরও কঠোরভাবে বের হয়ে আসতে চায়। হায়া হাত বাড়িয়ে আশিয়ানের ঠোঁটের কাছে রক্ত মুছিয়ে দেয়। চোখ আবার ভরে ওঠে তার। রক্ত মোছানো শেষ হলে হায়া দুহাত দিয়ে আষ্টে পিষ্টে আশিয়ানকে জড়িয়ে ধরে, তার কাঁধে মুখ গুজে ফুপাতে থাকে। আশিয়ান তার মাথায় আর পিঠে হাত বুলিয়ে শান্ত করতে থাকে। আশিয়ানের উপরে শান্ত দেখা গেলেও ভেতরে ভেতরে সে বিধ্বংসী রাগে ফেটে পড়ছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তারা ভেতরটা আবারও কেঁপে ওঠে ক্রোধে। কিছু সময় পূর্বে আশিয়ান হায়ের এমন রুহু কাঁপানো চিৎকার শুনে নিজেকে আটকাতে পারে না। সে দৌড়ে কলপাড়ের দিকে যেতে চাইলে একটা গুন্ডা তাকে আটকে দেয়। আশিয়ান তাকে ধাক্কা মেরে সরিয়ে কলপাড়ের দিকে ছুট লাগায়। কলপাড়ে ঢোকার আগেই একটা নারী কায়ের সাথে তার ধাক্কা লাগে। আশিয়ান বুঝতে পারে এটা তার ব্যক্তিগত নারীটি ছাড়া আর কেউ না। হায়া আশিয়ানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আশিয়ান হাত বাড়িয়ে তাকে নিজের বুকে নিয়ে আসে। তারপর চোখ উঠিয়ে সামনের দিকে তাকাতে দেখতে পায় শরীফের গলায় হায়ার ওড়না। আশিয়ানের বুঝতে বাকি থাকে না কেন হায়ার ওড়না শরীফের গলায়। সে হায়াকে এক পাশে দাঁড় করিয়ে শরীফের কাছে গিয়ে তাকে উড়াধুরা পিটাতে শুরু করে। ততক্ষণে আগের দুটো লোকও এসে আশিয়ানকে আটকানোর চেষ্টা করে। যখন তারা দেখে তারা আশিয়ানকে আটকাতে পারছে না, তখন তারা দুজন আরও দুজনকে ডেকে নিয়ে এসে মারতে থাকে। একজন লোক পেছন থেকে আশিয়ানের কাঁধে আঘাত করায় সে নিজের খেই হারিয়ে ফেলে হাঁটু ভেঙে বসে পড়ে নিচে। এর মধ্যে শরীফ উঠে এসে সেও লোকগুলোর সাথে আশিয়ানকে মারতে শুরু করে। শরীফ আশিয়ানকে মারতে মারতে বলে, কুত্তার বা আমার গায়ে হাত দিলে তুই, আজই তোর শেষ দিন। এই বল্টু যা, তোর রামদাটা নিয়ে আয়, খেলার এখনই জব দিমু। বল্টু নামের লোকটি শরীফের কথা শুনে কাজে লেগে পড়ে। অন্যদিকে হায়া শরীফের মুখে এমন কথা শুনে আরো ভয় পেয়ে যায়। সে ছুটে গিয়ে শরীফের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ ওনাকে এবারের মতো মাফ করে দেন, কিছু করবেন না ওনাকে। আমি আপনার ভাই পড়ছি, প্লিজ ছেড়ে দেন ওনাকে। শরীফ হায়ার চুলের মুঠি ধরে টেনে তাকে দাঁড় করায়। তারপর রাগে হেসে বলে, তোর ওনার হাত দিছিলাম বলে তোর স্বামী আমার গায়ে হাত দিছে না, এখন ওর সামনেই তোরে আমি আদর করবো, দেখি শালা কি করতে পারে। হায়া এক হাত দিয়ে নিজের মাথার থালা শরীফের হাত চেপে ধরে। শরীফ এত জোরে তার চুলের মুঠি ধরেছে মনে হচ্ছে সেই জায়গাটা খুবলে উঠে আসবে। আশিয়ান শরীফের এমন কথা শুনে বলে, ওরে ছাড় কুত্তার বাচ্চা, তোর কলিজা আমি রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো। তোর সাহস কি করা হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? ছাড় আমায়। আশিয়ান খ্যাপা বাঘের মতো করছে। তাকে তিনজন লোক চেপে ধরে আছে, তাও পারছে না। লোকগুলোর জন্য কষ্টসাধ্য হয়ে উঠছে আশিয়ানকে ধরে রাখতে। এদিকে তাদের এত চিল্লাচিল্লি শুনে ডাকাত দলের লিডার বের হয়ে আসে নিজের রুম থেকে। ফজরের নামাজ পড়ছিল সে এসে আমন কুরুক্ষেত্র দেখে সকলকে ধমকে ওঠে। সে শরীফকে উদ্দেশ্য করে বলে, শরীফ, তুই মেয়েটাকে এমনি ধরে এনেছিস কেন? আর ওর স্বামীকেই বা ওরা এভাবে ধরে রেখে কেন? শরীফ নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলে, ওস্তাদ, ওরা পালাতে চেয়েছিল কিন্তু আমি দেহে ফেলি, খেলায় আমারে মাইরা ভাগতে চাইছে, ওরা আইসা ধইরা ফেলে। শরীফ কথা শেষ করার সাথে সাথে হায়া বলে, উনি মিথ্যা বলছেন, উনি আমার সাথে নোংরামি করার চেষ্টা করে, তাই আমার হাজবেন্ড ওনাকে মেরেছে, বিশ্বাস করুন আমার কথা। ওই শালি চুপ কর, আর একটা মিথ্যা কথা কইলে জিব্বা সেইরা ফেলমু, তাই না? ডাকাতদের লিডার চিৎকার করে বলে ওঠে, চুপ। সকলে তার চিৎকার শুনে শান্ত হয়ে যায়। আর সে শরীফের সামনে এসে বলে, ওরে সা শরীফ।
শরীফ হায়াকে ছেড়ে দিলে সে দৌড়ে গিয়ে আসিয়ানকে জড়িয়ে ধরে। আসিয়ানকে ধরে রাখা তিনজনকেও সে একই নির্দেশ দেয়, তারা আসিয়ানকে ছেড়ে দেয়। লিডার এবার সবার উদ্দেশ্যে বলে, এখানে কি হয়েছে এখন খুললা কো, যারে দোষ থাকুক তারে এখনই শাস্তি দেব আমি। শরীফ ও আসিয়ানকে মারা লোকগুলো শরীফের কথায় হ্যাঁ হ্যাঁ করতে থাকে। লিডার এবার আসিয়ানকে জিজ্ঞেস করলে আসিয়ান বলা শুরু করে, আমার স্ত্রীর শরীর খারাপ লাগে, অনেক বলে কয়ে তাকে অসময়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এই লোকটির মাধ্যমে। হায়াকে পাহারা দেওয়া লোকটিকে দেখিয়ে বলে আসিয়ান, আমি ঘরের দুয়ারে দাঁড়িয়ে দেখছিলাম আমার স্ত্রী ওয়াশরুম থেকে বের হয়ে কলপারে আসে মুখে পানি দেওয়ার জন্য। তখনই শরীফ সোনাকে পাঠিয়ে দিয়ে কলপারে ঢুকে পড়ে। একটু পরে আমি আমার বউর চিৎকার শুনি, এসে দেখি আমার বউয়ের ওড়না তার গলায়। এটা দেখে বুঝতে বাকি থাকে না যে আমার বউয়ের গায়ের নোংরা হাত দেওয়া হয়েছে। আমি রাগের মাথায় তাকে মারা শুরু করলে অন্যরা এসে আমাকে মারতে শুরু করে। উনি একজনকে পাঠিয়েছে আমায় জবাই করার জন্য রামতা আনতে, আর এ বলেছে আমার চোখের সামনে আমার বউকে ধর্ষণ করবে। আসিয়ান এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে। তার কথা শেষ হওয়ার সাথে সাথে শরীফ অস্থির হয়ে চিৎকার করে বলা শুরু করে, ওস্তাদ এই শালায় মিথ্যা কথা কইতাছে, সব ওগো বানানো নাটক, মিথ্যা না হইলে সবুজরে জিগান। সবুজ সেই লোকটি যাকে হায়া ওয়াশরুমের বাইরে পাহারা দিচ্ছিল। সবুজ শরীফের চোখ রাঙানিতে আমতা আমতা করে বলে, হ্যাঁ ওস্তাদ, শরীফ ভাই সত্য কথা কইতাছে, এই সালার পলাইতে চাইছিল। আসিয়ান এবার আর মাথা গরম করে না আর না বিচলিত হয়। সে ডাকাত দলের লিডারকে বলে, আমার ওয়াইফকে ওয়াশরুমে নিয়ে যাওয়াটা বললে তাকে আমি আমার প্ল্যাটিনামের ব্রেসলেট দিয়েছিলাম। আপনি ওনার পকেট চেক করেন, তাহলে পেয়ে যাবেন। সবুজের পকেট চেক করা হলে সত্যি সত্যি আসিয়ানের কথা অনুযায়ী ব্রেসলেট পাওয়া যায়। শরীফ নিজের পক্ষে আবারও সাফাই দিতে গেলে তাদের লিডার কষে একটা থাপ্পড় মারে শরীফকে। শরীফ ছিটকে নিচে পড়ে। ডাকাতদের লিডার বয়স্ক হলে কি হবে, শক্তি ও বুদ্ধির দিক দিয়ে বেশ বিচক্ষণ। লিডার শরীফের কলার ধরে নিচ থেকে উঠিয়ে বলে, তোর কলিজা দিয়ে বেশ বড় হইয়া গেছে রে শরীফ, তুই আমার কথা অমান্য করার সাহস দেখাস। তোরে কইছিলাম না পুয়াতি মাইয়া গো গায়ে হাত দিবি না। এই শুয়োরের বাচ্চা তোর বউয়ের যদি এমন অবস্থা করতো তোর কেমন লাগতো? নাকি তুই এমন কোন ঘটনা মাধ্যমে তুই দুনিয়ায় এসেছিস? লিডারটি শরীফকে আরও অনেক আজে বাজে কথা শোনায় আর প্রহার করে। বেশ কিছুক্ষণ মারার পর তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে সকলে চলে আসে। বর্তমান অতিরিক্ত ক্লান্তি আর টেনশনে কখন যে আসিয়ানের চোখ লেগে এসেছে তার খেয়াল নেই। হঠাৎই অনেক চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তাদেরকে আগের রুমটায় আটকে রেখে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে লোকগুলো নাস্তা করতে গিয়েছে। হায়াও ঘুমিয়ে পড়েছিল কাঁদতে কাঁদতে, তার ঘুমটাও গোলাগুলির শব্দে ভেঙে যায়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে ঘরের এক কোণায়। কিছুক্ষণ পরই কতগুলো পায়ের শব্দ শোনা যায় তাদের রুমের বাহিরে। মিনিটের ব্যবধানে কেউ একজন দরজা খুলে দিলে সূর্যের আলো অন্ধকার রুমটিকে আলোকিত করে তোলে। পুতুল, বনু। অপরিচিত দুটো গলা থেকে পরিচিত ডাক শুনে হায়া আসিয়ান সহজেই তাদের চিনে ফেলে। হায়া আসিয়ানের বুক থেকে মুখ তুলে দেখে তার ভাইয়ারা এসেছে পুলিশ সহ। জাইন আর জাহান হাঁটু গেড়ে বোনের সামনে বসে পড়ে। হায়া আসিয়ানকে ছেড়ে ভাইদের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে শুরু করে। বড়দা ভাই। জাহান জাইন তাদের আদরের বোনকে জড়িয়ে ধরে। তাদের দুজনের চোখেও পানি ছলছল করছে। হায়া কাঁদতে কাঁদতে ভাইদের বুকেই অজ্ঞান হয়ে যায়। অতিরিক্ত কান্না, ভয়, দুশ্চিন্তায় অনেক দুর্বল হয়ে পড়েছে। হায়া কোনো শব্দ করছে না দেখে জাহান হায়ার মুখ তুলে দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। মুহূর্তেই তিনজন পুরুষ বিচলিত হয়ে পড়ে তাকে নিয়ে। আসিয়ান হায়াকে নিজের কাছে নিয়ে এসে তার গালে কয়েকবার চাপড় মেরে ডাকতে থাকে, বউ, এই বউ, উঠো, কি হচ্ছে তোমার? জাহান হায়ার পালস রেট ও চোখ পরীক্ষা করে বলে, অতিরিক্ত ভয় ও দুশ্চিন্তায় এমনটা হয়েছে। ওকে আমার কাছে দাও ভাই, আমি নিয়ে যাচ্ছি কোলে করে। তুমি জাইনের সাহায্যে আসো। না, আমি পারবো ওকে নিতে। কথাটা বলে আসিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে হায়াকে কোলে তুলে বাইরের দিকে হাঁটা দেয়। রুমটা থেকে বের হয়ে দেখে বাহিরের পরিবেশ বেশ ভয়াবহ। পুলিশের সাথে গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন হলো ডাকাত দলের লিডার। আসিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সেই জায়গা ত্যাগ করার জন্য পা বাড়ালে তার নজরে আসে শরীফ ও সবুজের দিকে। তারাও আহত হয়ে কাতরাচ্ছে। আসিয়ান ওদের দিকে এগিয়ে গিয়ে পুলিশকে বলে, এই দুজনের গায়ে কেউ হাত দেবেন না, এদেরকে সুস্থ করে আমার হাতে তুলে দেবেন। বিনিময়ে যত টাকা লাগে আমি দেব। জাহানের পুলিশ বন্ধু ইন্সপেক্টর শওকত হোসেন বলে, এমনটা করা
করা যাবে না ভাইয়া। একবার এদের নাম তালিকা হয়ে গেলে তখন আর তাদের বের করা সম্ভব নয়। এটা করতে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তাহলে এদের নাম তালিকা করবেন না, কিন্তু এদের আমার যে কোনোভাবে চাই। আশিয়ানের চোখ দিয়ে যেন আগুন ঝরছে, কিন্তু কণ্ঠ নদীর ন্যায় শান্ত। পিটপিট করে চোখ মেলে তাকায় হায়া। হঠাৎই আলো চোখে এসে পড়ায় ভালো করে তাকাতে পারে না। আস্তে ধীরে সময় নিয়ে সে ভালো করে তাকাতে পারে। প্রথমেই সে আশেপাশের জায়গা চিনে উঠতে পারে না। একটু সময় নিয়ে তাকিয়ে দেখলে বুঝতে পারে সে তারও আশিয়ানের রুমে আছে। আস্তে আস্তে তার সব কথা মনে পড়তে শুরু করে। কিভাবে তাদের কিডন্যাপ করা হয়েছিল, কিভাবে তার শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছিল, সবশেষে কিভাবে তাকে উদ্ধার করা হয়েছিল। সবগুলো কথাই মনে পড়ে তার। ভয় হায়ার আত্মা আবারও কেঁপে ওঠে, কিন্তু সেই ভয় বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কিছু পরেই সে নিজের আত্মার মানুষগুলোর কণ্ঠ পায়। হায়া খেয়াল করে দেখে তাদের রুমে তার ফ্যামিলির প্রায় সবাই উপস্থিত। নিজের মাথায় কারো হাতের উপস্থিতি অনুভব করতে পেরে হায়া চোখ উঁচিয়ে তাকালে দেখতে পায় নিজের জন্মদাতাকে। জাভিয়ান মেয়ের মাথার শিওরে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হায়া তার দিকে তাকালে জাভিয়ান বলে, এখন কেমন লাগছে মা? শরীর খারাপ লাগছে কি? পিতার স্নিগ্ধ কণ্ঠে আদরের পরশমাখা প্রশ্নটি শুনে হায়া যেন ফিরে গেল শৈশবের সেই সহজ সরল সময়। অশ্রু আটকে রাখতে পারল না সে। ঠোঁট কাঁপতে কাঁপতে শিশুর মতো কেঁদে ফেলল। তার মনে হয়েছিল আর হয়তো কখনো দেখা হবে না এই মানুষটির সঙ্গে, যিনি শুধু পিতা নন, তার জীবনের প্রথম ভালোবাসাও বটে। প্রতিটি নারীর জীবনের প্রথম প্রেম পুরুষটি হয় তার পিতা, যিনি শত ব্যস্ততার মধ্যে কন্যার হাত ধরে পথ চলেন, যিনি প্রতিটি কান্নার আগে বুঝে ফেলেন তার মেয়েটির না বলা ব্যথা। যে স্নেহের ছায় এক কন্যা শিশু বেড়ে ওঠে, সেই স্নেহ ভালোবাসা সমগ্র জীবনে আর কোনো পুরুষের কাছ থেকে পাওয়া সম্ভব হয় না অনেক সময়। পিতার ভালোবাসা নিঃস্বার্থ অথচ নিঃশব্দ। আর ঠিক সেই নিঃশব্দ ভালোবাসার উপস্থিতি টের পেয়ে হায়ার চোখ ভেসে গেল আবেগের জলে। জাভিয়ান মেয়ের কান্না দেখে বিচলিত হয়ে পড়ে, সেই সাথে সেখানে উপস্থিত সকলেও। জাভিয়ান অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? খারাপ লাগছে বেশি? যাও গাড়ি বের করো। আমি বলেছিলাম তোমাদের ওকে ডাইরেক্ট হসপিটালে নিয়ে যেতে, কিন্তু তোমরা শুনলে না আমার কথা। প্রথম দুটো প্রশ্ন হায়াকে করে বাকি কথাগুলো জাহানকে উদ্দেশ্য করে বলে। জাভিয়ান হায়াকে আস্তে করে বসিয়ে দিয়ে বেড থেকে নামতে গেলে হায়া বলে, বাবা আমার খারাপ লাগছে না। তাহলে কাঁদছো কেন মা? তোমায় দেখি কান্না পাচ্ছে তাই। আমায় দেখে? কিন্তু কেন? প্রচণ্ড বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে জাভিয়ান। হায়া ছলছল চোখে বলে, আমি ভেবেছিলাম তোমার সাথে আর দেখাই হবে না আমার। আমি হয়তো তার আগে। জাভিয়ান মেয়ের মুখ চেপে ধরে, হায়াকে বাকি কথাটা বলতে দেয় না। জাভিয়ান ধরা গলায় বলে, বাজে কথা বলবে না আর কখনো। তোমার পাপা যতদিন নিঃশ্বাস নিবে এই পৃথিবীর বুকে, ততদিন তোমাকে প্রোটেক্ট করে যাবে। হায়া জাভিয়ানের বুকে মাথা রাখে। জাভিয়ান আস্তে আস্তে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। বাকিরা কালকের অমন ঘটনা সম্পর্কে টুকটাক প্রশ্ন করতে থাকে। হায়া তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে খেয়াল করে এখানে সবাই উপস্থিত থাকলেও তার বর সাহেব নেই। হায়ার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। লোকটাকে দেখার জন্য মনটা ছটফট করতে থাকে। তার ছটফটানি কয়েক মিনিটের মধ্যেই হাও হয়ে যায় যখন সে দেখে আশিয়ান ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করছে। হায়া ভালো করে খেয়াল করে দেখে আশিয়ানের কপালের একপাশে দুটো ব্যান্ডেজ ক্রস আকারে দেওয়া, ঠোঁটের এক কোণেও কালচে হয়ে আছে। বিষয়টা দেখে তার একটু বেশি খারাপ লাগে। সেই রুক্ষ পুরুষালী ওষ্ঠ ছোঁয়ার আগেই অন্য কেউ সেটাকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। আশিয়ান ফোন কেটে হায়ের দিকে তাকালে দেখতে পায় তার পুতুল বউ তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটার গোলুমোলু মুখটা কয়েক ঘন্টার ব্যবধানে শুকিয়ে এইটুকু হয়ে গিয়েছে। সেও এক ধ্যানে তাকিয়ে থাকে ওই আদরে মুখটার দিকে। সকলে কালকের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা বললেও হায়া ও আশিয়ান একে অপরের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। চোখে চোখে অনেক অনুভূতি কথা প্রকাশ করলেও তার কণ্ঠ নিশ্চুপ। তাদের এই নীরবতা আর কারো চোখে ধরা না পড়লেও হানিয়ার চোখে ধরা পড়ে যায়। হানিয়া খেয়াল করে সবাই কথা বললেও তার মেয়ে ও জামাতা চুপ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই বুঝে যায় কিছু বিষয়। হানিয়া সকলের উদ্দেশ্যে বলে, আমাদের এখন যাওয়া উচিত, কারণ হায়া আর আশিয়ানের রেস্ট নেওয়া প্রয়োজন। কাল থেকে তো ওদের ওপর কম ধাকল গেল না, সেই সাথে আমাদের সকলেরও। সকলে ভেবে দেখে হানিয়ার কথাটা ঠিক,
কাল সারা রাত তারা সকলে নির্ঘুম রাত কাটিয়েছে ছেলেমেয়েদের চিন্তায়। সেই সাথে হায়া আশিয়ানকে দেখেও ক্লান্ত লাগছে। সকলে এক এক করে রুম থেকে বের হয়ে আসে। হানিয়া যাওয়ার আগে হায়াকে বলে, আসো তোমায় ফ্রেশ করিয়ে দিয়ে যায়। হায়া কিছু বলার আগেই আশিয়ান গম্ভীর গলায় বলে, আমি ওকে হেল্প করে দেবো মাম্মা ফ্রেশ হতে। তুমি আমাদের দুজনের জন্য খাবারের কিছু পাঠিয়ে দিও কাউকে দিয়ে। হানিয়া মনে মনে হেসে ওঠে। সে জানতো তার কথার পরিপ্রেক্ষিতে এমন কিছুই বাক্য শুনতে চলেছে সে। আর হলোও তাই। হানিয়া মেয়েকে আদর করে আশিয়ানের কাছে আসে। আশিয়ানের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে গুছিয়ে দিয়ে বলে, এভাবেই একে অপরের ঢাল হয়ে থেকেও সারাটা জীবন। ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দিয়ে গড়ে নিও একটা সুখের নীড়, যেটা তোমাদের দুনিয়াতেই জান্নাতের অনুভূতি দিবে। আশিয়ানের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে গুছিয়ে দিয়ে বলে। আশিয়ান স্মিত হেসে মাথা নাড়ায়। হানিয়াও চলে যায় নিচে। আশিয়ান দরজা লক করে নিজের শার্ট খুলতে খুলতে কাবারের কাছে চলে যায়। সেখান থেকে হায়ার এক স্যুট ড্রেস বের করে সেটা ওয়াশরুমে রেখে আসে। তারপর আসে হায়ার কাছে। তার কাছে এসে আস্তে করে হায়াকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয় ওয়াশরুমের দিকে। হায়া এক হাত দিয়ে আশিয়ানের গলা জড়িয়ে ধরে এক ধ্যানে তাকিয়ে থাকে তার বরের দিকে। লোকটাকে সে এখনো প্রচণ্ড ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে এক আকাশ সমান দ্বিধা, অস্বস্তি ও অভিমান। প্রথমে অনুভূতি প্রকাশ করে বাজেভাবে প্রত্যাখ্যান পেয়েছিল। তার ভাবনা চিন্তার মাঝে আশিয়ান থেকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটবে বসিয়ে দিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। ঠান্ডা পানির স্পর্শে হায়ের ধ্যান ভঙ্গ হয়। সব নিজেকে বাথটবে পেয়ে কিছুটা চমকে গেলেও মুখে কিছু বলে না। হায়া দেখে আশিয়ান এখনো দাঁড়িয়ে আছে বাহিরে না গিয়ে। তাই সে স্মিত স্বরে বলে, যাচ্ছেন না কেন বাইরে? বাইরে যান। আশিয়ান গাছারা ভাব নিয়ে বলে, আমি যাব না, এখানে দাঁড়িয়ে তোমায় পাহারা দিব। এমনিতেই তোমার পায়ে ব্যথা, তার উপর শরীর দুর্বল। বাচ্চা থেকে উঠতে গিয়ে যদি পড়ে যাও, এসব কথা চিন্তা করে আমি ভেবেছিলাম যাব না বাইরে। হায়া আশিয়ানের কথা শুনে বড় বড় চোখ করে তাকায়। আশিয়ান যদি এখানে দাঁড়িয়ে থাকে তাকে সে শাওয়ার নিবে কিভাবে, চেঞ্জ বা করবে কিভাবে? লজ্জায় না হার্ট অ্যাটাক করে বসে। হায়া তড়িঘড়ি করে বলে, আমার পায়ে তেমন ব্যথা নেই, আপনি বের হন তাড়াতাড়ি করে। আশিয়ান বুকে হাত গুছে বলে, নো ওয়ে, আমি যাচ্ছি না কোথাও। হায়া করুণ স্বরে বলে, প্লিজ আশিয়ান ভাই। ভাই বলে ডাকলে তো আরও আগে যাব না, বরং বাচ্চা হবে আমিও আসছি তোমাকে কোম্পানি দিতে। লজ্জা করে না বরকে ভাই বলে ডাকতে? কাল আমাদের বাবু হলে সে তো আমি মামা বলে ডাকবে তোমার জন্য। আশিয়ান ভৎসনা করে কথাগুলো বলে হায়াকে। হায়ের একটু রাগ হয় তার ভৎসনা শুনে। সে দাঁত কিরমিরিয়ে বলে, ভালো বাসাবাসির খবর নেই, সে চলে গিয়েছে বাবুতে। আপনার কথা শুনলে মনে হয় এই বাথটবের পানিতে চুবিয়ে দিয়ে নিজেকে শহীদ করে দিই। আশিয়ানের কুচকানো ভ্রুদয় সোজা হয়ে যায়। হালকা পাতলা রাগের দেখা পাওয়া যায়। চোখ জোড়াও অদ্ভুত এক শীতলতা নেমে আসে। পুরুষালী ঠোঁটের কোণে দেখা দেয় এক ভালো লাগার ছোঁয়া। আশিয়ান হায়ের কথা শুনে নিজের একটা হাত বাথটবের উপর রেখে হায়ের মুখের উপর ঝুঁকে আসে। নিজের মুখটা হায়ের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে হাসকি টোনে বলে, আমি তো সদাই প্রস্তুত তোমাকে আমার ভালোবাসা নিঃশ্বাস করতে। শুধু চেয়ে আছি তোমার একটিমাত্র সম্মতির দিকে। তারপর এমনভাবে আবৃত করবো তোমায় ভালোবাসার মায়া জালে, তুমি নিজে আমাদের হারিয়ে যেতে চাইবে বারে বার। আশিয়ানের এমন নিঃশাক্ত গলায় লাগামহীন কথা শুনে হায়ার লজ্জায় যান যায় যা অবস্থা। সে ঝট করে নিজেকে বাথটবের পানিতে ডুবিয়ে দেয়। আশিয়ান তার লজ্জা বুঝতে পেরে উচ্চস্বরে হাহা করে হেসে দেয়। তারপর ওয়াশরুম থেকে বের হতে হতে বলে, তাড়াতাড়ি শাওয়ার নাও, ঠান্ডা লাগলে তার প্রতিশোধ হিসেবে আমাকে গ্রহণ করতে হবে কিন্তু। দরজা খোলার শব্দ। আশিয়ান সেদিকে তাকায়। দরজা ধরে আস্তে আস্তে বের হয়ে আসছে। আশিয়ান চপল পায়ে সেদিকে এগিয়ে যায়। হায়ার এক কদম কাছে গিয়ে তাকে আস্তে করে কোলে তুলে বেডে এনে বসিয়ে দেয়। হায়ার মাথা থেকে টাওয়ালটা খুলে নিয়ে মাথা মুছিয়ে দেয় ভালো করে। তারপর চুল আশ্রে দিয়ে খাবারের প্লেট সামনে এনে দিয়ে বলে, তুমি খাওয়া শুরু করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হায়া প্লেটটা হাতে তুলে নিলে আশিয়ান নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অল্প কিছুক্ষণ পরেই বের হয়ে আসে মাথা মুছতে মুছতে। গায়ে কাপড় বলতে একটা ট্রাউজার আর গলায় টাওয়াল ঝোলানো। আশিয়ান হায়ের দিকে তাকিয়ে দেখে হায়া না খেয়ে আতশোয়া হয়ে ফোন টিপছে। আশিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে হায়ের সামনে এসে দাঁড়ায়। হায়ার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গমগমে গলায় বলে, না খেয়ে ফোন টিপছে কেন স্টুপিড?
হঠাৎ করে এমন ধমক খেয়ে হায়া তপ্তা মেরে বসে থাকে। সে চোখ পিটপিট করে আশিয়ানের দিকে তাকায়। আশিয়ানের চিনচিন করতে জ্বলতে থাকা রাগটা ধূপ করে পড়ে গিয়ে সেখানে দেখা মেলে একরাশ মুগ্ধতার। হায়ার এই পিটপিটিয়ে তাকানোয় আশিয়ানের ভীষণ পছন্দের। হায়া আমতা আমতা করে বলে, একা খেতে ভালো লাগে না আমার, তাই আপনার জন্য ওয়েট করছিলাম। আশিয়ান আর কোনো কথা বলে না। তাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে এসে হায়ার সামনে এসে বসে তার খাবারের প্লেটটা হাতে নেয়। হায়ার প্লেটে লোকমা মাখতে দেখে হায়া ফট করে বলে, আরে বাবা, আমি তো নিজের হাতেই খেতাম, একা খেতে ভালো লাগছিল না দেখেই খাইনি। আপনি আপনার খাবারটা খান, আমি আমারটা খাও। হায়া নিজের কথা শেষ করার আগেই আশিয়ান তার মুখে খাবার পড়ে দেয়। হায়া হতভম্ব হয়ে মুখ নাড়াতে ভুলে যায়। আশিয়ান তাকে চোখ গরম করে বলে, মুখ নাড়াও। হায়া এবার বাধ্য বালিকার মতো মুখ নাড়িয়ে খেতে থাকে। মুখের খাবার শেষ হওয়ার সাথে সাথে আরেক লোকমা হাজির হয় হায়ার সামনে। হায়া চুপচাপ সেটা মুখে তুলে নেয়। এভাবে কয়েক লোকমা খাওয়ার পর হায়া নিজের মুখের সামনে একটা হাত এনে বলে, আমাকে খাওয়াচ্ছেন তো খাওয়াচ্ছেন, নিজে খান এবার। এই ফাঁকে আমি একটু শ্বাস নিয়ে নিই। ফুস করে একটা শ্বাস ফেলে কথাটা বলে। ভাবখানা এমন, তাকে নিয়ে গাধার খাটুনি খাটাচ্ছে আশিয়ান। আশিয়ান হায়ার এমন নাটক দেখে একটু বিরক্ত হয়। মেয়েটা বড্ড বেশি নাটকবাজ। বা ভাই আর বর্তমানে তার আদর আহ্লাদে এমন নাটকবাজে পরিণত হচ্ছে। আশিয়ান নিজে মুখে খাবার দেওয়ার আগে অল্প আওয়াজে বলে, নাটকবাজ কোথাকার। হায়া যেহেতু আশিয়ানের একদম সামনে বসে আছে, তাই সে সহজেই আশিয়ানের কথাটা শুনতে পায়। কথাটা শুনে হায়ার রাগ হলেও সে আপাতত কোনো প্রতিক্রিয়া দেখাতে ইচ্ছুক নয়। সময় বুঝে ঝাঁজ উঠাবে এই কথার বলে ঠিক করে হায়া। খাওয়া দাওয়া শেষ করে আশিয়ান এঁটো প্লেটগুলো নিচে রেখে আসে আর তার মা ও শাশুড়িকে বলে আসে আপাতত তারা একটু ঘুমাবে, বিকেলের দিকে তাদের ডাক দিয়ে দিতে। ঘরে এসে দেখে হায়া ঘুমে ঠুলুঠুলু করতে করতে কার সাথে যেন কথা বলছে। সে শুনতে পায় হায়া বলছে, বিকেলে এসে পড়বি এই বাড়িতে, ভাইয়াকে পাঠাবো তোকে আনতে। অপর পাশের ব্যক্তিটি কি বলে সেটা আশিয়ান শুনতে পায় না, কিন্তু হায়া যেটা বলে সেটা শুনতে পায়। হায়া আবারও বলে, আচ্ছা সাবধানে আসবি, আমি ভাইয়াকে মেসেজ করে বলে দিচ্ছি তোর কথা। এখন রাখছি, আমার ঘুম পাচ্ছে ভীষণ। আল্লাহ হাফেজ। হায়া বিদায় নিয়ে কলটা কেটে কিছুক্ষণ ফোন টিপাটিপি করে। তারপর ফোনটা বেডসাইড টেবিলে রেখে ধপ করে শুয়ে পড়ে। আশিয়ান দরজা লাগিয়ে টি শার্ট খুলে শো বেডে এসে হায়ার পাশে শুয়ে পড়ে। আস্তে ধীরে হায়ার ডান হাতের বাহু ধরে তাকে নিজের কাছে আনতে চাইলে হায়া নিজের হাত ছাড়িয়ে নেয় ঝটকা দিয়ে। আশিয়ান আরও কয়েকবার চেষ্টা করে হায়াকে নিজের কাছে আনার, কিন্তু হায়া প্রতিবারই একই কাজ করে। শেষে আশিয়ান না পারতে ধমক দিয়ে বলেই দেয়, আজব তো, এমন করছো কেন, কাছে এসো। হায়া তাকে পাল্টা রাগ দেখিয়ে বলে, নাটকবাজ না তাই নাটক করছি, হয়েছে। আর নাটকবাজের কাছে কি, হ্যাঁ যান না কোনো ড্রামাবাজকে খুঁজে তাকে কাছে টেনেন গিয়ে। আমার সাথে আপনার কোনো লেনাদেনা নেই। আশিয়ান হায়ার কথা শুনে বুঝতে পারে তখনকার কথাটা হয়তো হায়া শুনে ফেলেছে, যার কারণে এমন ডাক দেখাচ্ছে। আশিয়ানের ঠোঁটের কোণে হাসির দেখা মেলে, কিন্তু হাসিটা ছিল শব্দহীন। আশিয়ান নিজেই এগিয়ে আসে হায়ার দিকে। হায়া আশিয়ানের দিকে পিঠ দিয়ে শুয়ে থাকায় সে তার আগমন সম্পর্কে টের পায় না। আশিয়ান কোনো পূর্ব সংকেত ছাড়াই আশিয়ান হায়ার একেবারে কাছে এসে মুখটা তার কাঁধে গুজে দেয়। সেই মুহূর্তে তার ঠোঁটের ছোঁয়া, নিঃশ্বাসের গতি সবকিছু যেন হায়ার স্নায়ুতে আগুন ছড়িয়ে দেয়। ছোট ছোট চুমু আর আদরের পরশে আশিয়ান তার কাঁধ জুড়ে যে আবেগের ঢেউ তুলছে, তাতে হায়ার দম বন্ধ হয়ে আসতে থাকে। হায়া চোখ শক্ত করে বন্ধ করে নেয়, এক হাতে চাদর খামচে ধরে মটকা মেরে পড়ে থাকে, যেন নিজের ভেতরের আলোড়নটুকু চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আশিয়ানের স্পর্শ যত গভীর হচ্ছে, সে নিজেকেও ততটাই হারিয়ে ফেলছে। আশিয়ান ধীরে ধীরে মুখটা কাঁধ থেকে সরিয়ে হায়ার কানের কাছে নিয়ে আসে। তার গাঢ় নিঃশ্বাসে হায়ার কানের পড়তেই হায়া কিছুটা কেঁপে ওঠে। আশিয়ানের যেন নিঃশ্বাস দিয়ে বলে দিচ্ছে, তোমায় আমি চাই, পুরোপুরি চাই। হঠাৎই হায়া অনুভব করে কানের লতিতে এরকম চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে। প্রথমে তা কল্পনার ভুল ভেবেছিল, কিন্তু পর মুহূর্তেই স্পর্শ হয়ে যায়। এটা তার কল্পনা নয়, বরং আশিয়ানের অস্থির অধিকার ভরা দন্তাঘাতী সেই ব্যথার উৎস। হায়ার সমস্ত স্নায়ু যেন মুহূর্তেই থমকে যায়। শির দ্বারা বেয়ে বয়ে যায় এক অদ্ভুত শিহরণ। ব্যথাটা ছিল তীক্ষ্ণ, তবুও হায়া কিছু বলে না, বলার প্রয়োজনও যেন অনুভব করে না। কণ্ঠনালী রোধ হয়ে রয়েছে এক অজানা কারণে।
চোখজোড়া নিঃশব্দে বন্ধ করে। ঠোঁট কামড়ে সে সেই ব্যথার সাথে মানিয়ে নিতে চায়, বুঝাতে চায় আশিয়ানের স্পর্শে মিশে থাকা মালিকানার দাবিটুকু সে নীরবে মেনে নিচ্ছে। কান্না নয়, অভিযোগ নয়, বরং সেই ব্যথার মাঝেই হায়া অনুভব করে এক গভীর টান, এক অপ্রতিরোধ্য স্বর, যা তাকে ধীরে ধীরে আশিয়ানের অধিকারে নিঃশর্ত করে দিচ্ছে। কিন্তু একসময় সেই শক্ত শক্তির সীমা অতিক্রম করে যায়। হায়ার বন্ধ চোখের কোণ বেয়ে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়ে। জল নয়, যেন এক নিঃশব্দ আত্মসমর্পণ। নিজেও বুঝে ওঠার আগেই তার ভেজা কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছি আশিয়ান। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, অভিমান বা অভিযোগ, শুধু ছিল এক নির্মল নিস্তরঙ্গ আকুতি, যেন নিজেকে রক্ষা করতে গিয়েও নিজেকে তুলে দিচ্ছে। আশিয়ান থেমে যায়, যেন এমনই কোনো স্বীকারোক্তির জন্য সে অপেক্ষা করছিল চুপি চুপি। সে ধীরে ধীরে দন্ত সরিয়ে নেয় হায়ের কানের থেকে, তারপর সেই জায়গাটাকে ঠোঁটের কোমল স্পর্শে ঢেকে দেয়, যেখানে কিছুক্ষণ আগেও ছিল তীব্রতা, সেখানেই এমন ভালোবাসার আশ্রয়। এক মুহূর্তে যেন বদলে যায় আবহ, যন্ত্রণার ওপর পরশ বুলিয়ে দেয় নরম ভালোবাসা। প্রথমে যে স্পর্শ ছুঁয়ে দিয়েছিল তার ব্যথার প্রান্তর, এখন তা ছড়িয়ে দেয় হৃদয় এক অজানা কাঁপুনি। হায়া বোঝে না সে যাবে কোথায়, লুকাবে কোথায়। এই লোকটার এমন অপ্রত্যাশিত অদম্য আগ্রাসনে তার সমস্ত দিশা এলোমেলো হয়ে যাচ্ছে। হায়া নিজের অবাধ্য অনুভূতিগুলোকে দমিত করার জন্য আশ্রয় নিল তাকে আঘাত দেওয়া ব্যক্তিটির নিকটে। সে ঝট করে আশিয়ানের দিকে ঘুরে তার বুকে মুখ লুকিয়ে নেয়, খামচে ধরে আশিয়ানের উন্মুক্ত পুরুষালী পিঠ, বিধিয়ে দেয় নিজের নখ সেখানটায়। এক প্রকার আত্মসমর্পণ করে আশিয়ানের কাছে সে। আশিয়ানের ঠোঁটে বিজয়ের হাসি ফোটে। সে হায়াকে নিজের বাম হাতের বাহুতে শুয়ে দিয়ে এক হাত দিয়ে হায়ার কোমর ও অপর হাত দিয়ে হায়ার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের সাথে। সে হায়ার কানের কাছে নিজের মুখ এনে ফিসফিসিয়ে বলে, যতবারই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে ততবারই নিজেকে আমার আরও বহু কাছে পাবে। আমি তোমায় বাধ্য করব নিজেকে পরস্ত সৈনিকের ন্যায় আত্মসমর্পণ করতে, আমার বুকে আশ্রয় নেওয়ার জন্য, ঠিক আজকের মতো। হায়া প্রতি উত্তরে কিছুই বলে না, আশিয়ানের বুকে নাক মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে নেয়। তুমি কে মা? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। নরম গলায় প্রশ্ন করে স্পর্শ তার সামনে দাঁড়ানো সুশ্রী মেয়েটিকে। মেয়েটি ইতস্থ করে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আমি মেহরিমা, হায়ার ফ্রেন্ড। সোফায় এলোমেলো হয়ে শুয়ে থাকা জাহানের কানে কথাটি পৌঁছাতে এসে তড়িঘড়ি করে রোজি বেগমের কোল থেকে উঠতে গিয়ে ধপ করে নিচে পড়ে যায়। হাঁটুতে হালকা ব্যথা পেলেও সে ব্যথাটাতে ততটা পাত্তা দেয় না, বরং দৌড় দেয় সদর দরজার সামনে। যেতে যেতে কুঁচকে যাওয়া টি শার্টটা টেনে সোজা করে নেয়, কিন্তু এলোমেলো চুলগুলো গোছাতে ভুলে যায়। জোরে দৌড় দেওয়ার ফলে টাইলসের ফ্লোরে স্লিপ কেটে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। পড়তে পড়তে সে উপস্থিত হয় মেহরিমা ও স্পর্শর সামনে। এই প্রথমবার মেহরিমা তার নানু বাড়ি আসলো। একটু বেশি খুশি সে ব্যাপারটায়। অতিরিক্ত উত্তেজনা ও খুশিতে জাহান কেমন বাচ্চাদের মতো করছে। হায়ার ফ্রেন্ড শুনে স্পর্শ মেহরিমাকে সাদরে বাড়িতে প্রবেশ করতে দেয়। তারা কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করছিল, তখনই জাহান ঝড়ের মতো এসে তাদের আগমনে উপস্থিত হয়। স্পর্শ ও মেহরিমা দুজনেই চমকে যায়। স্পর্শ অবাক হয়ে জাহানকে প্রশ্ন করে, আব্বা এমন দৌড়চ্ছিস কেন? জাহান এবার বুঝতে পারে সে এক্সাইটমেন্টে কেমন বেকুবের মতো কাজ করে ফেলেছে। সে বাম হাত দিয়ে নিজের মাথার পেছনে চুলকাতে চুলকাতে বলে, সরি ভালো মা, আমার একজন আসার কথা, তো সে নাকি এসে পড়েছে, তাই তাকে পিক করার জন্য ছুটছিলাম। তোরও তো ফ্রেন্ড আসবে, দেখ হায়ার ফ্রেন্ড এসেছে। মেহরিমাকে দেখিয়ে বলে স্পর্শ। মেহরিমা ভদ্রতা বজায় রেখে জাহানকে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। লাস্টে ভাইয়া ডাকটা একটু টেনে টেনে দেয়, নেহাতি দুষ্টুমি করার ইচ্ছেতে এমনভাবে ডাকা। এদিকে ভাইয়া ডাকে জাহানের বুকটা ফালাফালা হয়ে যায়। সে মেহরিমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ভাবতে থাকে, কাল যাকে ডাকবি ছাইয়া বলে আজ তাকে ডাকিস ভাইয়া? ছি 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 রে ননি। মেহরিমা বসে আছে হানিয়া আর স্পর্শের মাঝে। হানিয়া তাকে আগে থেকে চিনলেও স্পর্শের সঙ্গে আজই প্রথম দেখা। অথচ দেখলে কে বলবে এ যেন বহুদিনের চেনা আত্মারা আজ কেবল নতুন পরিচয় ধরা দিয়েছে। কথায় কথায় এমনভাবে জমে উঠেছে যে মনে হচ্ছে তারা তিনজন যেন দুধে মেশানো পাকা আম, স্বাদে ঘ্রাণে একাকার। আলাদা করা দায়।
এই চেনা অচেনার মিষ্টি মুহূর্তের বাইরে এক কোণে একা বসে আছে জাহান। সিঙ্গেল সোফার কোণায় সে যেন গোপন দর্শক, গালে হাত দিয়ে তাকিয়ে আছে জীবনের সবচেয়ে প্রিয় 3 নারীর দিকে, তার মা, তার ফুপু আর তার ভালোবাসার মানুষ মেহেরিমা। 3 নারীর মুখের হাসিতে মুখর হয়ে উঠেছে ঘরটা। তাদের আলাপ চলেছে গৃহস্থালী থেকে শুরু করে জীবনের টুকরো গল্পে। একটা ঘর সাজানোর গল্প, একটা ঘর সাজানোর স্বপ্ন, পুরনো দিনের কোনো রান্নার স্মৃতি কিংবা 1 কাপ চায়ের সঙ্গে ভাগাভাগি করা কোনো মন খারাপ। তাদের এমন একচেটিয়া আলাপচারিতায় জাহানের মনে কোনো বিরক্তির বিন্দুমাত্র রেশ নেই, বরং বুকের ভেতর এক ধরনের নিঃশব্দ প্রশান্তি খেলা করছে। তার চোখের সামনে বসে আছে জীবনের সবচেয়ে আপন মানুষগুলো একসাথে, হাসি মুখে, কথার সাগরে ভেসে। এই দৃশ্য দেখে তার মনে হয় যেন সংসারের প্রথম রং তুলির আঁচড় এঁকে যাওয়া শুরু হয়েছে আজ। ভালোবাসা, গ্রহণযোগ্যতা আর এক ধরনের নিখুঁত ছন্দে।